আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুড। আর আজকে তোমাদেরকে যে নিউজটা আমি দিব, এই নিউজটা আগে কখনো কেউ তোমাদেরকে দেয়নি, আগে কোথাও কোনো বিজ্ঞপ্তিতে এখনো প্রকাশ হয়নি। এই নিউজটা আমি সরাসরি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পেয়েছি এবং কি তোমাদেরকে আজকে আপডেট জানিয়ে দিচ্ছি। তোমরা জানো যে মেধা ও দরিদ্র কোঠার যে একটা নিয়ম নীতি মানবন্টন, এটা আজকে বিস্তারিত আলোচনা করব। বিজ্ঞপ্তিতে যে মানবন্টনটা দিয়ে দিয়েছে, এটা কিন্তু হবে না, এটা সংশোধন এবং পরিবর্তন করা হয়েছে। ওই মানবন্টন সম্পর্কে আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো যারা মেধা ও দরিদ্র কোঠার জন্য আবেদন করবা অথবা করেছো, ওদের মানবন্টনটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে এই বিষয়টা আজকে আলোচনা করব। তো গতকালের আগের দিন আমাকে এক আন্টি ফোন দিয়েছে, তো উনি সরাসরি ওই আন্টি স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছিল। তখন ওই অধিদপ্তর থেকে সরাসরি জানতে পেরেছে এই মেধা দরিদ্র কোটার ক্ষেত্রে ওদের মানবন্টন কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, কিভাবে বন্টন করা হবে, স্কোর এমনকি মান কিভাবে নির্ধারণ করা হবে। হ্যাঁ, আর বিজ্ঞপ্তিতে যেটা ছিল ওইটা কিন্তু হবে না। হ্যাঁ, আর তোমরা যে দেখতেছো যে আবেদনের ক্ষেত্রে কিন্তু এখানে 5টা তোমার ইয়েস অথবা নো দেওয়া লাগতেছে, এরকম আছে 5টা অপশন। আর তুমি প্রাইভেট মেডিকেলে আবেদন করার ক্ষেত্রে সেখানে তোমার 3টা অপশন ছিল। একটা হচ্ছে বাবার বাৎসরিক আয়, আরেকটা ছিল তোমার মায়ের বাৎসরিক আয়, আরেকটা ছিল তোমার স্থাবর সম্পত্তি। হ্যাঁ, এই 3টা অপশন ওইগুলো কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে। তো সেখান থেকে বাৎসরিক আয়টা কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে, আর স্থাবর সম্পত্তিটা শুধু তোমার মোটামুটি তুমি দিতে পারবা। তো মোট এই মানবন্টনটা কিন্তু বিজ্ঞপ্তির মানবন্টনের সাথে মিলতেছে না। এই বিষয়টা আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো সম্পূর্ণ। আমার ডিসপ্লেতে যে ইয়াগুলি দেখতেছো এখানে, হ্যাঁ দেখতেছে সরাসরি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ডাক্তার সারোয়ার বাড়ি স্যারের এই বিজ্ঞপ্তি। এটা এখানে ওনার সাইন শিক্ষক সবকিছু দেখতেছো। তো তোমাদেরকে বলি, মেধা ও দরিদ্র কোটার ক্ষেত্রে আসলে কারা আবেদন করতে পারবে। হ্যাঁ, মেধা ও দরিদ্র কোটার ক্ষেত্রে তারাই আবেদন করতে পারবে যাদের মেডিকেল অ্যাডমিশন দিয়েছে এমনকি সেখানে পাস করেছে। হ্যাঁ, ওরে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এটার মান কত মার্কে এটা মেধা ও দরিদ্র কোটা নির্ধারণ করা হবে, 100 মার্কে নির্ধারণ করা হবে। সেখান থেকে স্কোর থেকে নিবে হচ্ছে তোমার 60% মার্ক। তুমি যে টেস্ট স্কোর পেয়েছো, আমি মেরিট স্কোরের কথা বলতেছি না, টেস্ট স্কোর থেকে নিবে 60% মার্ক। হ্যাঁ, তার মানে তুমি তোমার যত টেস্ট স্কোর পেয়েছো এটাকে তুমি 0.6 দ্বারা গুণ করলে কিন্তু তোমার এখান থেকে তুমি মার্কটা পেয়ে যাইতেছো। হ্যাঁ, এই স্কোরটা। তো টেস্ট স্কোর থেকে নিবে 60% মার্ক, 60 মার্ক। আর তোমার যে আছে দরিদ্র কোটার যে ক্রাইটেরিয়াগুলি আছে, এখান থেকে তোমার নিবে 40% মার্ক, 40 মার্ক। তো এই 40 মার্ক কিভাবে ডিস্ট্রিবিউশন করাবে এই বিষয়টা আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে। এটা কিন্তু বিজ্ঞপ্তির ওই ইয়ার সাথে কিন্তু মিলে না। হ্যাঁ, এটা নতুন একটা সংশোধন পরিবর্তন হচ্ছে, আমার ডিসপ্লেতে তোমরা দেখতেছো। তো এ সম্পর্কে আলোচনা করবে, এমনকি কাগজপত্রগুলি তুমি অনলাইন থেকে ভাইবার জন্য নির্ধারণ হওয়ার পরে কিভাবে যাচাই বাছাই করা হবে এই জিনিসটা আজকে আমি তোমার সাথে আলোচনা করব। হ্যাঁ, তো বলে রাখি যে তোমার 60 মার্ক তো তুমি পেয়ে গেছো, আর 40 মার্ক কিভাবে নির্ধারণ করবে, 40 মার্ক এইভাবে নির্ধারণ করবে। তো এই বিজ্ঞপ্তিতে নতুন যে সংশোধিত এবং পরিবর্তিত বিজ্ঞপ্তি দেখতেছো, সেখানে দেখা যাচ্ছে যে তুমি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এখানে তোমার 3টা অপশন আছে উপরে। যে 3টা অপশন দেখা গেছে যে তোমার মেডিকেল অ্যাডমিশন দেওয়ার সময় তুমি যে তোমার বাবার বাৎসরিক আয় অথবা মায়ের বাৎসরিক আয় দিয়েছিল, সেটা কিন্তু অটোমেটিকলি সেট হয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে আসছে হচ্ছে তোমার 6 মার্ক। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মায়ের ইনকাম অথবা বাৎসরিক ইনকাম হয়তো অনেক দিছো অথবা দিছো দাও না, এটা কোনো সমস্যা নাই। বাবা অথবা মায়ের কোনো একটা ইনকাম থেকে মূলত 6 মার্ক নেবে। হ্যাঁ, তারপরে আরেকটা অপশন আছে তোমার হচ্ছে স্থাবর সম্পত্তি। হ্যাঁ, এখানে তো অস্থাবর সম্পত্তি বিজ্ঞপ্তিতে ছিল, এটা কিন্তু না, স্থাবর সম্পত্তি অপশনটা আছে। তো এই স্থাবর সম্পত্তি নেবে হচ্ছে তোমার 4 মার্ক। তার মানে তুমি এখান থেকে 10 মার্ক পেয়ে গেলা। বাবার যে বাৎসরিক ইনকাম দিয়েছো সেখান থেকে আছে তোমার 4 মার্ক। হ্যাঁ, তোমরা মেডিকেল অ্যাডমিশন দেওয়ার আগে যেটা সিলেক্ট করেছো ওইটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে গেছে, ওইটা থেকে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন করা হবে। এখানে দেখতেছো যে 3 লক্ষ থেকে নিয়ে মোটামুটি 15 লক্ষ টাকার মতো বাৎসরিক আয় আছে, 15 লক্ষ টাকার উপরে। তো তোমার 3 লক্ষ টাকা দিলে তুমি পাবা 4 মার্ক, অথবা এটা 3 লক্ষের উপরে দিলে 3 লক্ষ থেকে 5 লক্ষ দিলে পাবা 3 মার্ক। তারপরে হচ্ছে তোমার 5 লক্ষ থেকে এরকম যত উপরে যাবে এটা আস্তে আস্তে 1 লাখ পয়েন্টটা যে স্কোরটা এটা 0 পর্যন্ত যাবে। 15 লক্ষ টাকার বেশি পেলে 0 পাবা তুমি। তো এটা যে যত এত স্কোর পেয়ে যাবা। তো তুমি যদি সর্বনিম্ন 3 লাখ দিয়ে থাকো তাহলে তোমার স্কোর হবে 4 মার্ক। আর তোমার স্থাবর সম্পত্তি যেটা আছে, স্থাবর সম্পত্তি থেকে পাবা তুমি 6 মার্ক। হ্যাঁ, তো এই স্থাবর সম্পত্তির মধ্যে তুমি যদি 3 লাখের নিচে তোমার স্থাবর সম্পত্তি হয়ে থাকে তাহলে তুমি পাবে 6 মার্ক। আবার যদি তুমি সিলেক্ট করে থাকো 3 থেকে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 11 লাখ, 12 লাখ, 15 লাখ, এভাবে 15 লাখের মধ্যে গেলে এটা যাবে যে মাত্র 15 লাখ, 20 লাখ, 25 লাখ, এটা যাবে 0 মার্ক পাবা। হ্যাঁ,
এই যে মানটা নির্ধারণ করা হবে। তো সর্বনিম্ন তোমার 15, যদি তুমি সর্বনিম্নটা দিয়ে থাকো তাহলে এটা তোমার স্কোর পাবা 6 মার্ক। তো এদিক দিয়ে 6 স্থাবর সম্পত্তি আর হচ্ছে বাবার বাৎসরিক অথবা মায়ের বাৎসরিক ইনকাম থেকে হচ্ছে 4 মার্ক। এখানে 10 মার্ক তুমি পেয়ে গেছো। হ্যাঁ, দরিদ্র মেধা কোটা থেকে 40 মার্ক আছে, এখান থেকে অলরেডি 10 মার্ক তোমার হিসাব আমি বুঝিয়ে দিলাম। তারপরে তো আরো আছে 30 মার্ক। এই 30 মার্ক কিভাবে হবে? এই 30 মার্ক হবে যে তোমার এখানে 5টা ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, এই যে 5টা ক্রাইটেরিয়া দেখতেছো এখানে 1 2 3 4 5 আবেদন করার ক্ষেত্রে তুমি দেখতেছো যে ইয়েস অর নো, ইয়েস অর নো। এবার 5টা যে অপশন আছে এই অপশন থেকে হচ্ছে তোমার প্রত্যেকটা অপশন থেকে 6 মার্ক। তার মানে তোমার এখানে হলো 30 মার্ক, এদিক দিয়ে 30 মার্ক আর ওই দিক দিয়ে হচ্ছে তোমার 10 মার্ক, 40 মার্ক তুমি কি খুঁজে পেয়েছো এবার মিল মতো? এটা হচ্ছে মূল হিসাব। হ্যাঁ, তো প্রথম যে অপশনটা সেটা হচ্ছে যে বিজিডি বিজিএফ টিসিবি কার্ড পাও কি পাও না, তোমার পরিবার পাই কি পাই না। এটা যদি পাও তাহলে ইয়েস দিবা, না পাইলে না দিবা। তুমি যদি ইয়েস দাও তাহলে তুমি পেয়ে যাবা 6 মার্ক, আর না দিলে পেয়ে যাবা 0 মার্ক। আর যদি তোমার ইয়েস দাও তাহলে এটা যাচাই বাছাই করবে। বাইবার দিন তুমি সিলেক্ট হওয়ার পরে টিসিবি বিজিডিএফ টিসিবি বিজিডিএফ টিসিবি এই কার্ডগুলি তোমার ওইখানে যাচাই করা হবে। এই যাচাইয়ের ক্ষেত্রে প্রমাণ কি? তোমার ওই যে তুমি কার্ড পাও এটার প্রত্যয়নপত্র তোমাকে দেখাতে হবে, এটা প্রত্যয়িত সত্যায়িত ইয়াটা তোমাকে ডকুমেন্ট দেখাতে হবে, এবং এটা সর্বশেষ 3 বছর পূর্বের হতে হবে। শর্তটা কিন্তু দেখো নোটিশ নীতিমালাতে লেখা আছে, হয়তো আমার লেখাগুলি বোঝা যায় না। সর্বশেষ 3 বছর পূর্বের হতে হবে। বিজিডি বিজিএফ টিসিবি কার্ডটা তোমার 3 বছর পূর্বের হতে হবে। হ্যাঁ, এখন থেকে 3 বছর পূর্বের হতে হবে ওই কার্ড, তাহলে তুমি যোগ্য। তো এটাতে সত্যায়িত পূর্ব দেখে। তারপরে 2 নম্বর যে অপশনটা তোমরা দেখতেছো সেখানে আছে যে তুমি এইচএসসি কোনো দুর্গম এলাকা থেকে পাস করছো কিনা। তো এখানে সরকার কিন্তু 2019 সালে দুর্গম এলাকা বলে এখানে যাদেরকে ঘোষিত করেছে 15টা উপজেলাকে। তো তুমি যদি ইয়েস দাও তাহলে এখানে 15টা জেলা শো করবে। ওই 15টা জেলা শো করলে তুমি যে যা উপজেলার হয়ে থাকো, জেলা না সরি উপজেলা শো করবে। ওই উপজেলা তুমি সিলেক্ট করলে কিন্তু তুমি পেয়ে যেতেছো 6 মার্ক। বুঝতে পারছো? আর না হলে না দিবা, সত্যগুলো দিবা। আর 3 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে যে তুমি কোনো এতিম কিনা, অথবা তোমার মা হইছে বিধবা কিনা, অথবা তোমার মানে মা বাবার মধ্যে বিচ্ছেদ হয়েছে কিনা। হ্যাঁ, ডিভোর্স যেটা, বিচ্ছেদ হয়েছে কিনা, অথবা তোমার মা বাবা কেউ একজন প্রতিবন্ধী কিনা। এই কোনো একটা অপশন থেকে যদি একটা হয়ে থাকে তাহলে তুমি ইয়েস দিবা। ইয়েস দিলে তুমি পেয়ে যাচ্ছ 6 মার্ক। হ্যাঁ, তাহলে এটা যাচাই করবে কিভাবে? ভাইবা বোর্ডে এখানে নীতিমালাতে লেখা আছে তোমার মা বাবা তুমি এতিম কিনা, এতিমের 2-1 মার্কের ইয়া আছে। হ্যাঁ, তোমার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অথবা যেখান থেকে এতিমদের কিন্তু একটা সত্যায়িত প্রত্যয়নপত্র নিয়ে নিতে হবে। অথবা তোমার মা যদি বিধবা হয়ে থাকে তাহলে কিন্তু বিধবা ভাতা পাবে। অথবা মা বাবার মধ্যে মানে বিচ্ছেদ হয়ে থাকলে এটারও কিন্তু একটা মোটামুটি ডিভোর্স পেপার কোনো কিছু একটা থাকে, এই ডকুমেন্টও থাকে। অথবা তোমার মা বাবা মানে প্রতিবন্ধী কিনা, প্রতিবন্ধী হলে তো প্রতিবন্ধী ভাতা টাতা পাবে, ওইগুলি কিন্তু ডকুমেন্টগুলি তোমার শো করতে হবে। 3 নাম্বার যে অপশনটা, এটা হচ্ছে 3 নাম্বার অপশন গেছে, এখান থেকে 6 মার্ক তোমাকে দেয়া দিলাম, 318 মার্ক কিন্তু হয়ে গেছে। 4 নাম্বার যে অপশনটা, 4 নাম্বার অপশনটা হচ্ছে যে তোমার বাবা অথবা মা কোনো সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত মানে প্রতিষ্ঠানের কোনো ইয়া থেকে মানে 17 থেকে 20 গ্রেড 17 থেকে 20 গ্রেডের বেতন পাই কিনা। এটা যদি তুমি ইয়েস দাও তাহলে তুমি পেয়ে যাবা 6 মার্ক, আর যদি না দাও তাহলে 0 মার্ক পেয়ে যাবা। তো এইটা যদি তুমি ইয়েস দিলা তাহলে ভাইবা বোর্ডে দেখাতে হবে তোমার এটা। তো ওই ভাইবা বোর্ডে তোমার এই ডকুমেন্ট দেখাতে হবে। যদি কোনো সরকারি চাকরিজীবী হয়ে থাকে 20 গ্রেডে তাহলে ওইটার মানে বেতনের যে ডকুমেন্টগুলি আছে, বাৎসরিক ইনকামের যে ইয়াটা আছে ওইখানে ওই প্রতিষ্ঠানের এটা দেখাতে হবে। আধা সরকারি হলে ওইটার বাৎসরিক মানে বেতনের ইনকামের কাগজপত্রগুলি দেখাতে হবে। অথবা তোমার বাবা এমনও হতে পারে যে এই তোমার আগে সরকারি চাকরিজীবী করতো, এই গ্রেডের মধ্যে ছিল, এখন অবসরপ্রাপ্ত, তাহলে অবসরপ্রাপ্তের ভাতা ইয়াটা দেখাতে হবে, মানে পেনশনের তোমার ডকুমেন্টগুলি দেখাতে হবে। অথবা ব্যাংক ব্যালেন্সের হিসাবটা তোমার দেখাতে হবে। হ্যাঁ, অথবা তোমার ব্যাংক ব্যালেন্সের যে একটা ইয়ে আছে, অথবা আয়কর। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে রাখি, স্থাবর, আচ্ছা স্থাবরটা পরে বলি আমি। এখানে তোমার এই প্রতিষ্ঠানের যে বেতন পায় ওইটার একটা মোটামুটি বিবরণী দেখাতে হবে ওনাকে, ওই প্রতিষ্ঠান থেকে দিবে এটা বললেই। তারপরে সর্বশেষ 5 নম্বর যে একটা অপশন আছে, তোমার বাবা কোনো ছোট বিজনেসম্যান কিনা, অথবা কোনো ফার্মার কিনা, অথবা কৃষক কিনা, অথবা তোমার ওই যে কোনো কৃষক কিনা, কোনো ছোট ব্যবসায়ী কিনা। এই অপশনটা যদি তুমি ইয়েস দাও তাহলে পেয়ে যাবা 6 মার্ক, আর না দিলে পাবা 0 মার্ক। হ্যাঁ, এগুলো কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন হবে, এভাবে তোমার সিলেক্ট করবে। এখন এটা ধরো তুমি ইয়েস দিলে তো তোমার ভাইবা বোর্ডের ডকুমেন্ট শো করাতে হবে। তখন কি করবা? ডকুমেন্ট শো করানোর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার বাবা যদি ছোট বিজনেসম্যান হয়ে থাকে তাহলে তো উনি যে এলাকায় এই বিজনেস করে ওই এলাকা থেকে তো ওনার ট্রেড লাইসেন্স আছে, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে তো ওনাকে ট্রেড লাইসেন্স দিয়েছে, ওই ট্রেড লাইসেন্সটা দেখাতে হবে এই ব্যবসার।
হ্যাঁ, অথবা কৃষক অথবা কোনো কৃষি কাজ করে কিনা, অথবা তোমার ফার্ম মানে অন্য কোনো পেশার সাথে জড়িত আছে কিনা, এগুলো কিন্তু তোমার ট্রেড লাইসেন্স দেখাতে হবে। কোনো ব্যবসা বাণিজ্য করে থাকলে কৃষক হলে কৃষকদের কার্ড মার্ক আছে, এগুলো দেখাতে হবে, বুঝছো? এই হচ্ছে এভাবে যাচাই করা হবে। তারপর আরেকটা যে বিষয় সেটা রয়ে গেল যে আরেকটা যদি বলো, অনেকে বলতে পারো আমার বাবা তো বিজনেস নাই, কোনো কিছু নাই, একদম অনাথ, তাহলে ইয়েস দিবা, ইয়েস দেবে মার্ক পাইতেছো, নো দিলে তো তুমি কিছু যেতে পারো না, নো দিলে তো তুমি মার্কই পাইতেছো না, অনলাইন থেকে বাতিল হয়ে যাবা। এবার এই 5টার মার্ক আর আমি যাচাইয়ের প্রমাণপত্র দেখে দিলাম কিভাবে কি করতে হবে। তাছাড়াও তুমি ইউনিয়ন পরিষদ থেকে দরিদ্র হয়ে থাকলে ইউনিয়ন পরিষদ থেকে সত্যায়িত তুমি এই প্রত্যয়নপত্রটা নিয়ে নিবা, মেধা ও দরিদ্রের প্রত্যয়নপত্রগুলি নিয়ে নিবা। আর দুর্গম এলাকা হলে তো ওইটা তো তোমার ওই এলাকা থেকে বাইবার দিনে সব হয়ে যাবে, ওই উপজেলা তুমি আসো কিনা। তাছাড়া আরেকটা যে বিষয়, স্থানীয় মানে বাৎসরিক আয়, এটারও কিন্তু তোমার ডকুমেন্ট শো করাতে হবে। তারপর হচ্ছে তোমার স্থাবর সম্পত্তি, এটারও ডকুমেন্ট শো করাতে হবে। বাৎসরিক আয়ের ক্ষেত্রে তোমার বাবা যে বিজনেস করুক না কেন, সরকারি অথবা বেসরকারি অথবা আধা সরকারি যা কিছু করুক না কেন, এটা বাৎসরিক একটা কিন্তু হিসাব আছে। কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে অথবা সরকারি চাকরি করলে কেন, ওনার মাসিক একটা ভাতা আছে, অথবা ওনার ব্যাংক ব্যালেন্সের বিবরণী দেখাতে হবে, অথবা যে প্রতিষ্ঠানে কাজ করো ওই প্রতিষ্ঠান থেকে তোমার সত্যায়িত প্রত্যয়নপত্র দেখাতে হবে। এটা সত্যায়িত হতে হবে, প্রত্যয়নপত্রটা দেখাতে হবে সম্পূর্ণ, বুঝছো? তোমার বাৎসরিক ইনকামের সম্পূর্ণ ডকুমেন্ট দেখাতে হবে, ব্যাংক ব্যালেন্সের সম্পূর্ণ ডকুমেন্ট দেখাতে হবে, বুঝতে পারছো? দেখাইলে তোমার বাইবাতে কিন্তু এগুলি চাইবে, বুঝছো? আরেকটা যে স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কিভাবে দেখাবে এটা? স্থাবর সম্পত্তিটা হচ্ছে তোমার এখানে লেখা আছে যে তোমার মানে কমিশনারের মানে সহকারী কমিশনারের ভূমির প্রত্যয়িত সত্যায়নপত্র তোমার দেখাইতে হবে। হ্যাঁ, প্রত্যয়িত যে কাগজটা আছে এটা তোমার দেখাইতে হবে, ওইখান থেকে তোমার এটা নিজে তৈরি করে আনতে হবে, বুঝতে পারছো? এভাবে কিন্তু তোমার যাচাই করা হবে, এই নীতিমালাতে লেখা আছে। এইভাবে তোমাকে যাচাই করে তুমি যোগ্য কি যোগ্য না সেটা হচ্ছে ওই মেডিকেলের কর্তৃপক্ষ, তোমার হচ্ছে গভর্নিং বডি এর সদস্যরা এটা তোমার যাচাই বাছাই কইরা যদি মনে করে যে হ্যাঁ ও পাওয়ার যোগ্য মেধা গোটায়, তাহলে তোমাকে মেধা দরিদ্র গোটায় চান্স দিয়ে দিবে। আর যদি মনে করে যোগ্য না, তাহলে তোমাকে চান্স দিবে না বাবা। তাহলে তোমাকে কি করবে, প্রত্যেক মেডিকেলে তোমাকে প্রায় যে মেডিকেলে 100টা সিট মানে আছে, ওই মেডিকেলে 20 জনকে পাঠাবে। যে মেডিকেলে তোমার 50টা সিট আছে সেখানে তোমার প্রায় 12 জনকে পাঠাবে। আর 12 জন থেকে তোমার নির্বাচন করবে 3 জন, আর 20 জন, 100টা সিট থাকলে 20 জন পাঠাবে, 20 জন থেকে নির্বাচন করবে 5 জন, বাকিদের কিন্তু বাতিল করে দিবে। এই কাগজগুলি যাদের রিয়েল থাকবে, সত্য থাকবে, এখানে হচ্ছে মার্কেট ডিস্ট্রিবিউশন আছে, অনলাইন থেকে আগে সিলেক্ট হতে হবে, তারপরে তোমার বাইবাতে সিলেক্ট হতে হবে, তারপরে তুমি মেধা ও দরিদ্র কোটার ক্ষেত্রে প্রাইভেট মেডিকেলে পড়ার সুযোগ পাবা, এমনকি ফ্রিতে MBBS ডাক্তার হওয়ার সুযোগ পাবা, সাদা অ্যাপ্রন স্টেথু গলায় জোড়ানোর একটা সুযোগ পাবা। মোটামুটি খুবই একটা জটিল প্রসেস, এমনকি কঠিন একটা প্রসেস। অনলাইন থেকে বাইবা থেকে তোমার সিলেক্ট হতে হবে, তারপরে আবার তোমার বাইবা বোর্ডের সম্মুখীন হতে হবে এই সত্যায়িত এই কাগজপত্রগুলি নিয়ে, সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে। এবার তোমার পজিশন 5,000 হোক, 6,000 হোক, 7,000 হোক, 8,000 হোক, 9,000 হোক, 10,000 হোক, 11,000 হোক, 12,000 হোক, 13,000 হোক, 14,000 হোক, তোমাকে কিন্তু চান্স দিয়ে দিবে, বুঝতে পারছো? অনেকের পজিশন দূরে কিন্তু ওর ভালো মার্ক, অনেকে 80, 75, 81 পেয়েছে, ওই দিক দিয়ে ভালো একটা মার্ক পেয়ে যাচ্ছে 60 মার্ক থেকে, যেহেতু স্কুল থেকে 60 মার্ক। এমনকি অনেকের এই ডকুমেন্টগুলি আছে, সবগুলি ক্রাইটেরিয়া পূরণ আছে, ও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাকে বাইবার জন্য একাধিক মেডিকেলে কিন্তু ডাকবে, মোটামুটি 3, 4, 5টা মেডিকেল ধরে রাখো। এই 5টা মেডিকেলে তোমাকে ডাকতে পারে, অথবা একটা মেডিকেলে ডাকতে পারে, অথবা একাধিক মেডিকেলে তোমাকে কিন্তু বাইবার জন্য ডাকবে। মোটামুটি ইনশাল্লাহ অনলাইন থেকে সিলেক্ট হবে, বাইবার পরে ইনশাল্লাহ ভাগ্য থাকলে, এটা একটা সম্পূর্ণ ভাগ্য, ইনশাল্লাহ তুমি সিলেক্ট হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশ এখানে কিছু বলা যায় না, টাকা দিয়ে অনেক কিছু হয়, ওরা নিজেদের লোক দিয়েও যারা আসছে ওদের কাছ থেকে টাকা মাকা নিয়েও কিন্তু অনেক মেডিকেলে কিন্তু এটা করে। হ্যাঁ, এটা আসলে বলা যায় না। আমি কি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব, দেখবা যে 14,000 সিরিয়াল থাকা সত্ত্বেও কিভাবে মেধা গোটা চান্স পেয়েছে। হ্যাঁ, এটা সম্ভব, সমস্যা নাই, যদি সব ডকুমেন্ট সঠিকভাবে দেখাতে পারে। সব মেডিকেল তো আর দুর্নীতি করে না, কিছু মেডিকেল আসলে টাকা পয়সা দিয়ে ওদেরকে বাইবাতে সিলেক্ট করে ফেলে, এটা অনেক মেডিকেলে করে। মূলত টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, এটা তোমার মানতে হবে, বাংলাদেশ বলে কথা। তাছাড়াও কিন্তু অনেক স্টুডেন্ট রিয়েল পক্ষে, ধরো 80% স্টুডেন্ট রিয়েল পক্ষে কিন্তু চান্স পায়। আমারও স্টুডেন্ট আছে, বিগত 2-3 বছর আমার মেডিকেল অনলাইন কোর্স থেকে কিন্তু প্রায় 50 জনের মতো মেধা দরিদ্র কোটা চান্স পেয়েছে। বারডেম মেডিকেল, এনাম মেডিকেল, বাংলাদেশ মেডিকেল, ন্যাশনাল মেডিকেল, গ্রিন লাইফ, সবগুলি মোটামুটি মেডিকেল কিন্তু ওরা কিন্তু আছে আমার স্টুডেন্ট, ওদের কিন্তু এত কিছু লাগছে না, সবকিছু ডকুমেন্ট দেখাতে পারছে, ভালো পজিশন ছিল, ভালো স্কোর ছিল, মোটামুটি চান্স পেয়ে গেছে, একাধিক মেডিকেলও ঢাকাও পেয়েছিল, বুঝতে পারছো? তো এটা দোয়া করো, আল্লাহ ভরসা, বাকিরা ভাগ্যের উপর। আর এই যে ডকুমেন্টটা আমি দেখিয়ে দিলাম, একদম আপডেট নিউজ, এটা কিন্তু কোনো বিজ্ঞপ্তি সার্কুলার কিন্তু এখনো প্রকাশিত হয়নি। ওই আন্টিকেও ধন্যবাদ, আন্টি স্বাস্থ্য দপ্তরে গিয়েছিল, সিলেট
হয়তো বাসা সম্ভবত চট্টগ্রাম নাকি সিলেট, খেয়াল নাই। চট্টগ্রাম থেকে আন্টি ঢাকা এসেছে, স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে, ওখানে ওনাদের লোকদের সাথে কথা বলছে, এই বিষয়গুলি জানতে পেরেছে, এমনকি এই পিকগুলি আমাকে এই আন্টি দিয়েছে। আন্টিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা তৈরি করার জন্য। সবার আগে আমি আপডেটটা পৌঁছে দিতে পারছি, একটা বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি, এমনকি এভাবে কিন্তু কার্যকর হবে। হ্যাঁ, তাছাড়া ব্যাপার দিন তুমি তোমার যত ডকুমেন্ট আছে, সার্টিফিকেট যা আছে, পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসির এগুলি সার্টিফিকেট, মার্কশিট, এমনকি তোমার মা বাবার এনআইডি কার্ড, এগুলি সবকিছু নিয়ে যাবা। আরো কোনো তুমি বাতা টাতা পাও কিনা, আরো কোনো সুবিধা পাও কিনা, এগুলো নিয়ে যাবা, সমস্যা নাই। এবার তোমাকে সিলেক্ট করবে, বাকিরা আল্লাহ ভরসা। যাদের পজিশন মোটামুটি মানে 5,500 থেকে নিয়ে মোটামুটি 5,000, 6,500, 7,000, 8,000, 9,000 এরকম আছে মোটামুটি, ওরা আবেদন করে ইনশাল্লাহ ভাইবার জন্য সিলেক্ট হবে। চান্স না পাও এটা উপরওয়ালার কাছে, এটা ভাগ্য সম্পন্ন। এরপর চেষ্টা করো, সমস্যা নাই। বাকিরা কোনো জানতে হলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে, আমাকে নক দিতে পারো। এরপরও তোমাদেরকে যতটুকু পরামর্শ দেওয়ার করবো। বিগত এই প্রায় 15-20 জনের প্রায় 500-র উপরে স্টুডেন্ট, অভিভাবকরা কিন্তু আমার কাছ থেকে আসলে পরামর্শ নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ ওদেরকে সাহায্য করতে পেরেছে, ওরা অনেক আনন্দিত, খুশি, তো একটা ভালো পরামর্শ দিতে পেরেছি। তো এই ছিল। তো আসলে বিস্তারিত ভিডিওটা লম্বা হলো, কিন্তু আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আরো বোঝানোর ঘাটতি থাকলে তোমরা কমেন্ট করো, তবে আমাকে হোয়াটসঅ্যাপ করো, এরপরও বুঝিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই ছিল। পরবর্তীতে আরেকটা যে বিষয়, পরবর্তীতে কন্টেন্টগুলিতে এক ভিডিওতে সব বলা যায় না, পরবর্তী কন্টেন্টে আমি সবকিছু A to Z নিয়ে আসবো। আর আমি আসলে এই আজকে তো 13 তারিখ, আমি আসলে জহিরুল ইসলাম মেডিকেল কলেজে চলে যাচ্ছি শরীয়তপুর থেকে। আমি তোমরা জানো মনোশিকদা মেডিকেল কলেজে পড়ি। আমরা লিগ কিনেছি 10,000 টাকা দিয়ে, গত বছর কিনেছিলাম। ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু 16 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আমি 16 তারিখে জহিরুল ইসলাম মেডিকেলে চলে যাবো। আমিও এবার খেলতেছি ক্রিকেট টুর্নামেন্ট, আমাদের ভিআইপি ক্রিকেট টুর্নামেন্ট হয়, তো ওই মেডিকেল আমি চলে যাবো। একটু ভিডিও হয়তো কম টম দেওয়া হবে। তাছাড়াও ওইখানে যাওয়ার পরও যত 2-3 দিন থাকা হবে ওই ক্যাম্পাসে, তাহলে আমি মোটামুটি চেষ্টা করবো কন্টেন্ট দেওয়ার, আপডেট দেওয়ার। আর ওইখানে দিনগুলো অনেক সুন্দর কাটবে, খুবই সুন্দর পরিবেশ। জহিরুল ইসলাম আমার বাসার সাথে, নরসিংদীর সাথে, কিশোরগঞ্জ জেলা। আর আশা করি যাতে জহিরুল ইসলাম মেডিকেলের কর্তৃপক্ষ, জেএমসির কাছে, টুর্নামেন্টের কাছে কর্তৃপক্ষ আমাদের খেলাটা যেন ঢাকা মেডিকেলের সাথে আমাদের ফালানো হয় একটা ম্যাচ। আর বাংলাদেশ মেডিকেলের সাথে আমরা গত বছর কিন্তু খেলেছিলাম। তো এবার অনেক মজা হবে, আনন্দ হবে। দিনগুলো ভিডিও আকারে ধারণ করবো, এগুলো তোমরা দেখতে পারবা। তারপর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, দুনিয়ার যেখানে থাকে না কেন, যদি ইনশাল্লাহ বেঁচে থাকিস, তোমাদের আপডেট নিউজ, সঠিক অথেন্টিক নিউজটা দেওয়ার চেষ্টা করবো, পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। আমার দ্বারা যদি একজনের ডাক্তার হওয়ার সুযোগ হয়, তাহলে এর নিশ্চিত আমি একটা সদগার জারিয়ার সব ইনশাল্লাহ পাবো, যখন আমি দুনিয়াতে থাকবো না, কবরে থাকবো। অলরেডি আমার দ্বারা কিন্তু প্রায় 100 মতো স্টুডেন্ট কিন্তু মেডিকেলে, আমার নিজের স্টুডেন্ট কিন্তু প্রায় সরকারি বেসরকারি মেডিকেলে প্রায় 100-র উপরে, সরকারিতে পড়ে প্রায় 50 জনের মতো, আর বেসরকারিতে পড়ে প্রায় 100-র উপরে স্টুডেন্ট, আমার নিজের স্টুডেন্ট, যারা টাকা দিয়ে আমার কোর্সে, মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন আমার কোর্সে ছিল, এমনকি এক্সাম ব্যাটসে ছিল, ওরাও পরে, এমনকি ভার্সিটিতে প্রায় 200-র মতো স্টুডেন্ট। ওদেরকে আমি হেল্প করেছি, অনেক গাইডলাইন করেছি, নিজের সর্বাত্মকটা দিয়ে চেষ্টা করেছি। আর এবার আমি ফুটতে অনেক চাপ, এবার কোর্স মোর্স আনতে পারিনি, ফ্রি এক্সাম ব্যাচ চালু করেছি। সেখান থেকে মোটামুটি 15-20 জনের মতো সরকারিতে চান্স হয়েছে। আর প্রাইভেট মেডিকেলে দেওয়া মেধা করতে প্রায় না হলো 30-40-50 জন পাবে ইনশাল্লাহ, এতই ভালো রেজাল্ট করেছে ওরা। তো এই ছিল। তো আরো আপডেট জানতে হলে, আর মেধা কোটা আবেদন করলে জেনারেল কোটা আবেদন করতে পারবো না, জেনারেল কোটা আবেদন করলে মেধা কোটায় আবেদন করতে পারবো না। তুমি মনে করো যে আমার এই ডকুমেন্টগুলো আমি মানে দেখাতে পারবো না, তাহলে তুমি বাবা যদি টাকা পয়সা থাকে, সমর্থক থাকে, তাহলে জেনারেল কোটা আবেদন করো। রিস্ক না দরকার নেই। যারা সেকেন্ড টাইমার আছো, রিক্সা জায়গায় এমবিবিএস পড়ার আর কিন্তু কোনো সুযোগ নাই। আর যারা পজিশন দূরে চাচ্ছ যে বাংলাদেশে চান্স হবে না, তাহলে আমি আমার অফিসে আসতে পারো। ঢাকা ফার্মগেট আমার অফিস আছে, সেখানে আসো। কিরগিজস্তান ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো, কিরগিজস্তান সরকার অথবা বেসরকারি মেডিকেলে ভর্তি করে দিতে পারবো। এটা তোমার হাতে একটা অপশন আছে। বিগত সেশনও পাঠিয়েছি স্টুডেন্ট, ছেলে মেয়ে, এই সেশনে অনেকে মানে ফাইল জমা দিচ্ছে আমার অফিসে, তো তোমরা আসতে পারো, সমস্যা নাই। এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা যদিও লম্বা হয়ে গেছে, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।